নমস্কার। প্রবীর দাস অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছে অনেক দিন পর। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে জ্যোতিষ বিজ্ঞান কি বিজ্ঞান, এ ব্যাপারে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মত আছে। আমি আমার মতটা নিশ্চয়ই বলব। তার আগে জানা দরকার যে একমাত্র অ্যাস্ট্রোলজি বা এই জ্যোতিষশাস্ত্র বিদ্যা, তার কোনো মিনিমাম কোয়ালিফিকেশান নেই। অর্থাৎ ক্লাস 3-4 পাস করেও আপনি জ্যোতিষবিদ্যা করতে পারেন। আমরা দেখে থাকি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ওকালতি বা ডিগ্রি ধারণ করতে গেলে আপনাকে 12 ক্লাস পাস করতে হয়। অর্থাৎ মিনিমাম 12 ক্লাস পাস করার পরে আপনি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা অ্যাডভোকেট বা ডিগ্রির যেটি সার্টিফিকেট সেটা আপনি লাভ করতে পারেন। অর্থাৎ মিনিমাম একটা কোয়ালিফিকেশান আছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে কোনো মিনিমাম কোয়ালিফিকেশান নেই। অর্থাৎ যে কোনো লোক যখন তখন এই শাস্ত্র নিয়ে পড়াশুনো করতে পারে। যে জীবনে কোনোদিন লেখাপড়াই করেনি, 3-4 পর্যন্ত পড়েছে, সে ওই শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে, সেই শাস্ত্র নিয়ে আলোচনা করছে। অতএব এই শাস্ত্রের কোনো রকম কোনো মিনিমাম কোয়ালিফিকেশান নেই। নাম্বার 2, এ শাস্ত্রের কিন্তু কোনো রকম কোনো ইউনিভার্সিটি, স্বীকৃত ইউনিভার্সিটি নেই যেখান থেকে এই ডিগ্রি প্রদান করা হয়। ইদানিংকালে আপনারা দেখতে পাবেন যে অনেক শাস্ত্রী, অধ্যাপক, ডাক্তার এইসব ইত্যাদি প্রভৃতি নাম দেখতে পাবেন, কিন্তু তাদের যে শাস্ত্রীজীবী উপাধি যারা দিচ্ছেন তারা কি রেকগনাইজড, তারা কি স্বীকৃত? অর্থাৎ স্বীকৃত কোনো ইউনিভার্সিটি নেই। যে যার মতন তারা এই চর্চা করেন। আদিমকালেও ছিল, অর্থাৎ প্রাচীন ইতিহাস যদি আমরা ঘাঁটি সেখানে আমরা বরাহ, মীর, ফণার নাম শুনেছি। এছাড়া আরও অনেক জ্যোতিষবিদরা ছিলেন, রাজার সভায় রাজজ্যোতিষীরা ছিলেন এবং তারা সত্যি যথার্থই আলোচনা করে যথার্থই বিচার দিতেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নটা হলো যে আমাদের যে জ্যোতিষশাস্ত্র, বর্তমান যে জ্যোতিষশাস্ত্র আমরা চর্চা করছি, সেই জ্যোতিষশাস্ত্রে এখন কিন্তু অনেক অনেক রকম প্যারামিটার্স এসে গেছে। আমরা এখন বিজ্ঞানের একদম উন্নতির দোরগোড়ায় চলে গেছে। অতএব আজকের দিনে আমরা যদি বলি যেরকম রাক্ষসগণের সঙ্গে নরগণের বিবাহ হবে না, নরগণের সঙ্গে রাক্ষসের বিবাহ দেওয়া যাবে না, দেবের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দেওয়া যাবে না, এটা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের কারণ দর্শাতে হয় কেন আমরা এই কথাটা বলছি। কিন্তু যে মুহূর্তে, এটা আগেকার দিনে ছিল যে নরের সঙ্গে রাক্ষসে বিয়ে দেওয়া যাবে না, আজকের যুগে বিজ্ঞান এগিয়ে গেছে। আমরা বলে দিই আপনি ব্লাড টেস্ট করুন, আপনি দেখে নিন আপনার ব্লাড গ্রুপ কী আছে এবং আপনার যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই জাতক বা জাতিকার ব্লাড গ্রুপ কী আছে, ব্লাড গ্রুপের মিলন করুন। তখন ব্লাড গ্রুপের মিলন ছিল না, সেই জন্যই আমাদের বলতে হয়েছিল, এই সময়কার যারা জ্যোতিষ ছিল তারা বলেছিলেন নরের সঙ্গে রাক্ষসের হবে না, দেবের সঙ্গে রাক্ষসের হবে না। আচ্ছা, কেন হবে না? যদি বা হয়, এটা খোনার বচন বলা আছে, যদি বা আপনার গণের সঙ্গে মিলন না হয় তাও বিবাহ দেওয়া যায়, যদি না তার জনিকুট মিলন যদি না হয় তাহলে বিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ আপনি নরের সঙ্গে রাক্ষসের বিবাহ দিতে পারেন, কিন্তু জনিকুটের মিলন হতে হবে। জনিকুটের মিলনটা কি? যেমন মনে করুন যদি অশ্বজনী যে ছেলেটি, তার সঙ্গে যদি কোনো মহিষজনী কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় তাহলে গণ্ডগোল হবে। যেমন মনে করুন সিংহর সঙ্গে সিংহজনী যার, তার সঙ্গে যদি হস্তিজনীর বিবাহ দেওয়া হয় তাহলে গণ্ডগোল দেখা দেবে। মেষের সঙ্গে যদি বানরের বিবাহ দেওয়া হয়, বানরজনী, তাহলে তার সঙ্গে গণ্ডগোল দেখা দেবে। এবং নকুলের সঙ্গে সর্প, বেজি এবং সাপের যদি জনির বিবাহ হয় তাহলে তার গণ্ডগোল দেখা দেবে। হরিণের সঙ্গে কুকুরের যদি জনির বিবাহ হয় তাহলে তার গণ্ডগোল দেখা দেবে। বিড়ালের সঙ্গে যদি ইঁদুরের বিবাহ হয় তার সঙ্গে গণ্ডগোল অবধারিত দেখা দেবে। গরুর সঙ্গে যদি বাঘের বিবাহের এই জনির বিবাহ মিলন হয় তাহলে কিন্তু তার গণ্ডগোল দেখা দেবে। অর্থাৎ শুধুমাত্র নর রাক্ষসের উপর সীমাবদ্ধ নয় বা দেব রাক্ষসের উপরে গণের উপর সীমাবদ্ধ নয়, আমরা অষ্টকোট বিচার করি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নক্ষত্র দেখা, এবং তার সঙ্গে সবচেয়ে বড় জিনিস যেটা দেয় সেটা হচ্ছে যোনি মিলন। এই যোনি মিলন না হলে অনেক সময় দেখা যায় যে বিবাহের 5 বছর 6 বছর পরে
তাদের মধ্যে বিভিন্ন রকম গণ্ডগোল গোলযোগ ইত্যাদি প্রভৃতি হয়। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার রাশির বিচার, অর্থাৎ একটা অগ্নি রাশি, মেষ ধরুন একটা অগ্নি রাশির জাতক বা জাতিকার সঙ্গে আপনি যদি মিথুন এর কোনো মেয়ে বা ছেলের বিবাহ আমরা যদি দেই, তাহলে কি হবে? মেষ রাশি অগ্নি রাশি, মিথুন রাশি বায়ু রাশি, এই দু রাশির মধ্যে বিবাহ হলে আগুনে যদি হাওয়া পড়ে তাহলে কী হবে? আগুন বাড়বে। এই যে ব্যাপারগুলো আমরা বিচার বিশ্লেষণ করি। দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় ভাইটাল যে জায়গাটা আমাদের আলোচ্য বিষয়বস্তু, সেটা হচ্ছে শুধুমাত্র অষ্টকূট বা জটক বিচার করলেই তো হবে না। জটক বিচারের বাইরেও অনেক কিছু বিচার আছে। যেমন মনে করুন, আমরা সাধারণত দেখে থাকি যে একটা লোক ফল লাভ পাচ্ছে না, কাজ করছে ফল লাভ হচ্ছে না। কী করে কী হচ্ছে, কেন হচ্ছে না? একটা লোকের আমরা সাধারণত দেখি প্রারম্ভ, অর্থাৎ তার শখ, তার কর্ম এবং তার চেষ্টা, এই তিনের মিলন হলে ফল আসবে। আমি একটা পাথর তাও কাউকে দান করলাম, দিয়ে দিলাম যে ভাই তুমি ভাই মুক্ত করো, তুমি ভাই পোকরাজ করো, কিন্তু সে ঘরে বসে আছে, কোনো ক্রিয়ার মধ্যে সে নেই, তাহলে ফল লাভ হবে? অতএব তাকে ক্রিয়া করতে হবে, ক্রিয়ার মধ্যে থাকতে হবে, এবং ক্রিয়ার মধ্যে থাকার ফলে যে জায়গা আটকে যাচ্ছে, যেমন মনে করুন আমরা অনেক দেখেছি যে একটি ছেলে অতি ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো, কিন্তু চাকরির পরীক্ষা যখন সে দিতে যাচ্ছে যে কোনো কারণে চাকরিটা হচ্ছে না, সেক্ষেত্রে এই আপনার এই যে স্টোন আমরা দিয়ে থাকি সেটা কাজ করবে, সেইগুলো তার কাজ, কিন্তু সে পরীক্ষার জন্য অ্যাপিয়ারই হচ্ছে না, সে ঘরে ঘুমোচ্ছে, কী হবে তার? অতএব এটা বুঝতে হবে, শুধুমাত্র ফল লাভ করার জন্য আমাকে একই সঙ্গে চেষ্টা, একই সঙ্গে আমার প্রারম্ভ অর্থাৎ আমার ঠিকুজিটা, এবং একই সঙ্গে আমার ফল, এই লাভ করতে গেলে আমাকে এই চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে, এবং আমাকে আমার প্রারম্ভটা দেখতে হবে। এইগুলো দেখলে আমার ফলাফল আসতে বাধ্য। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার আগে অনেক স্টুডেন্টরা দেখবেন পরীক্ষার আগে বা চাকরির সময় দেখবেন তারা পরীক্ষার আগের দিন রাত্রিবেলা হঠাৎ জ্বর এসে গেল, ভয়ে তার জ্বর এসে যাচ্ছে, মেন্টাল স্টেবিলিটি লুজ করছে। অথচ স্টুডেন্ট সে খুব ভালো, তার কোনো অসুবিধা নেই, চাকরি পাওয়াতে কোনো অসুবিধা নেই, পড়াশোনায় পাস করাতেও অসুবিধা নেই, কিন্তু তার এইগুলো হচ্ছে। এই জায়গাগুলোতে জ্যোতিষী শরণাপন্ন হবেন, যারা শিক্ষিত জ্যোতিষী শরণাপন্ন হবেন, এবং তাহলে আপনাদের এই যে সমস্যাগুলো আপনি মনে করি এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যাবে। এটা কোনো বড় সমস্যা না, এবং এই সমস্যা থেকে পরিত্রাণ লাভ করা যাবে, এটা কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তবে যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনার একই সঙ্গে আপনার চেষ্টা থাকতে হবে, একই সঙ্গে আপনার শ্রম করতে হবে, এবং একই সঙ্গে আপনার প্রারম্ভিক অর্থাৎ আপনার ঠিকুজি পুষ্টি দেখতে হবে। আমরা যে ঠিকুজি বা পুষ্টি যেগুলো তৈরি করে থাকি, যারা জ্যোতিষী যারা জানে না, এখন আজকাল দেখবেন অনেকেই অনেক রকম অধ্যাপক, শাস্ত্রী, ডাক্তার অনেক কিছু দেখতে পাবেন। অনেকে বলছে যে বশীকরণ করছি। আচ্ছা বলুন তো, আপনার বশীকরণ করে আপনি তৈরি করি, তাহলে আপনি আমাকে কত টাকা দেবেন? 5,000, 10,000, 20,000, 25,000, এর বেশি তো দেবেন না। তাহলে যদি করতে হয় তাহলে আম্বানিকে বশীকরণ করবো, যার 10,000 লক্ষ কোটি টাকা মালিক। আমি তাহলে আম্বানিকে করবো, আমি আদানিকে বশীকরণ করবো, অনেক টাকা পাবো। এইসব কথাবার্তায় না গিয়ে একদম বৈজ্ঞানিকভাবে যেগুলো চলছে, কেন আমি প্রথমে বলেছিলাম যে এটা কি বিজ্ঞান, আমরা এটা বিজ্ঞান হিসেবে এখনও স্বীকৃত না দিলেও কিছু জায়গায় এর বৈজ্ঞানিক কিছু রেজাল্ট আমরা দেখতে পাই। যেমন মনে করুন কোনো শিশু যদি জন্মগ্রহণ করছে, তার সেই সময়কার প্ল্যানেটের যে অবস্থান, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের যে অবস্থান, সেই অবস্থান আমরা পর্যালোচনা করতে পারি। সে পর্যালোচনা করতে পারবেন যিনি এই ব্যাপারে পড়াশুনো করবেন, এই ব্যাপারে আপনাকে একটা উদাহরণ আমি দিয়ে দিই। আমাদের সাধারণত জ্যোতিষশাস্ত্রের বইতে লেখা আছে, সবাই পড়ে, সব যে কোনো জ্যোতিষীরাই বলে থাকেন যে যদি লগ্ন থেকে নবম ঘরে যদি কারো রবি থাকে তাহলে কী হবে? যদি নবমে রবি থাকে তাহলে তার দুঃখ দুর্দশার শেষ নেই, অর্থাৎ তার দুঃখ হবেই। আমি গবেষণা করতে গিয়ে দেখলাম
এটা নিয়ে অ্যানালিসিস করতে গিয়ে দেখলাম যে প্রথম যাকে পেলাম সে হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি জানি না তার দারিদ্র্য যোগ কী আছে, তো সমস্ত রবি দারিদ্র্য যোগ সৃষ্টি করে, ওনার দারিদ্র্য যোগ কী আছে আমি জানি না, দারিদ্র্য যোগ বলতে কী বোঝায় তাও আমি আসছে। দ্বিতীয় লোকটিকে পেলাম যার ওই নবমস্ত রবি আছে, তিনি হচ্ছে রতন টাটা, দারিদ্র্য যোগ আছে বলছে। এই যে দুজনের জিনিসটা দেখার পরে আমি বিচার করলাম যে যিনি লিখেছেন যে দারিদ্র্য যোগ আছে, তিনি দারিদ্র্য যোগ বলতে কী মিন করেছে? আমরা দারিদ্র্য যোগ বলতে মিন করি কি অর্থ করি? না, অর্থ করি দারিদ্র্য যোগ নয়। মানুষের ভালোবাসা, প্রেম, এটাও দারিদ্র্য যোগের মধ্যে পড়ে। দারিদ্র্য যোগ মানে ওয়ান্ট, আমার কি কি অভাব আছে। দারিদ্র্য বলতে আমার শুধুমাত্র টাকা কড়ির অভাব তা নয়, এবং এটা সাধারণ জ্যোতিষীর কাছে গেলে আপনাকে তাই বলবে যে এই দারিদ্র্য যোগ আছে, না খেয়ে মরবে, হবে না, না খেয়েই মারা যাবে। আমি আমার এক ছোটোবেলার ঘটনা আমি বলতে পারি। আমার একজন রিলেটিভ ছিলেন, তিনি পরবর্তীকালে কামাখ্যা চলে যান। তিনি আমার জেঠিমার হাত থেকে বলেছিলেন যে বৌদি, আপনি তো আপনার ছেলের ভাত আপনি খেতে পাবেন না। আমরা সঙ্গে সঙ্গে ধরে নিলাম কি ছেলে বড় হয়ে মাকে খাওয়াবে না। না, ছেলে বড় হওয়ার আগেই তার মা মারা যায়। অতএব অ্যানালিসিস যদি আপনার ঠিক না হয় তাহলেই জ্যোতিষীকে প্রতারক বলবে, তাহলেই বলবে জ্যোতিষী ভুল বলছে। অতএব অ্যানালিসিস যদি আপনাকে ঠিক করে করতে হয় তাহলে আপনাকে জ্ঞানী সুশিক্ষিত জ্যোতিষীর কাছে যেতে হবে। অযথা কোনো জ্যোতিষীর প্রলোভনে পা দেবেন না, এবং যাদের কাছে যাবেন, যাতে জ্যোতিষবিদ্যাটা যারা জানে, যারা এই নিয়ে গবেষণা করে বা পড়াশোনা করে, তাদের কাছে যান, আপনার উপকার হবে। এবং এটা আজকে হয়তো আমরা বলছি যে বিজ্ঞান হিসেবে স্বীকৃত নয়, কোনো একটা দিন আসবে সত্যি এটা ইউনিভার্সিটিতে পড়ানো হবে। আজকে পড়ানো হচ্ছে না। আজকে আপনারা যাদের দেখছেন শাস্ত্রী উপাধি তিলক কাটছে, এই কাটছে, পড়ানো হচ্ছে না। কোথাও পড়ানো হচ্ছে না, কোনো রেকগনাইজড কোনো ইউনিভার্সিটি নেই। তবে আমরা আশা রাখছি যেটা ভবিষ্যতে কোনো বিষয় হিসেবে এটা আলোচ্য বিষয়বস্তু হিসেবে আসবে। এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা আমার কাছে থাকে, আপনি আমার প্রিভিয়াস যে এপিসোডগুলো গেছে অ্যাস্ট্রোলজার প্রবীর দাস অ্যাস্ট্রোলজার এই নামে যেগুলো গেছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন, বা আমার ফোন নাম্বার 7980852901। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আর এপিসোডটাকে খুব একটা বড় করব না, শুধু আপনাদের এটাই বলছি যে আপনারা অযথা কোনোরকমভাবে ভীত সন্ত্রস্ত না হয়ে আপনারা আপনাদের কাজ, আপনাদের কর্ম, আপনাদের চেষ্টা করে যান, ফল লাভ আপনারা করতে পারবেনই। উপযুক্ত জ্যোতিষীর কাছে যান, যে জ্যোতিষী আপনাকে এই ব্যাপারে অন্ততপক্ষে প্রপার গাইডেন্স দিতে পারবে, তার কাছেই যান। যেমন অনেকে আজকাল বলছেন যে ওই মাঙ্গলিক বলে ভয় দেখাচ্ছে, শনির 7.5 বলে ভয় দেখাচ্ছে। আমার শনির 7.5 চলছে, শনির 7.5 বলে ভয় দেখাচ্ছে। মাঙ্গলিক মানে একটা বিরাট ব্যাপার। মেয়ের মানে অবস্থা খুব খারাপ বলে একে নাকি বাদ দিতে হবে, কাটতে হবে। অর্থাৎ এ কি গাছপালা, যে ডাল কেটে দিলাম বাদ হয়ে গেল? অতএব এইসব নিয়ে অযথা উত্তেজিত হওয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে আপনার কাজ সুষ্ঠু এবং ভালোভাবে করতে হবে। আপনি এ ব্যাপারে যদি কোনো রকম আপনার পরামর্শ দরকার হয়, আপনি আমাকে ফোন করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমার 24 আওয়ার্স ফোন খোলাই থাকে। এবং যদি মনে হয় যে আপনি কোনো বড় অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে আপনাকে দেখাতে হবে, আপনি কোনো জ্ঞানী অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে দেখান, যার অন্ততপক্ষে এই ব্যাপারে প্রপার গাইডেন্স আছে। কেননা বলেছি একটা কথা যে এই ব্যাপারে কোনো মিনিমাম কোয়ালিফিকেশন নেই। সেখানে 1 পাস ছেলে সেও জ্যোতিষবিদ্যা করছে, আবার MSc যারা ডাক্তার তারাও করছে। অতএব সেটা বুঝে, সেটা জেনে, যারা অন্ততপক্ষে এই ব্যাপারে তাদের নলেজ আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং এই ব্যাপারে অযথা উত্তেজিত হয়ে বা অযথা কোনো রকমভাবে কোনো ভুল সিদ্ধান্তে আপনারা উপনীত হবেন না। ঠান্ডা মাথায় থাকুন এবং ঠান্ডাভাবে কাজ করুন। আপনি আপনার সাফল্যের ধারে কাছেই ঘুরছেন, আপনার সাফল্যের কাছাকাছি আপনি ঘুরছেন। অতএব আপনার সাফল্য আপনার হাতের মুঠোয় আছে। আপনি শুধুমাত্র আপনার প্রপার গাইডেন্স দরকার, আপনি প্রপার গাইডেন্সটা নিন, এবং প্রপার গাইডেন্সটা নিলে আশা করি আপনার যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো সব আপনি অচিরেই সমাধান হবে। আমি এইটা বিশ্বাস করি
এবং আমি মনে করি যে যারা 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 সমস্যায়, মানুষ তো সমস্যার বাইরে নেই, সমস্যার মধ্যে আছে, তাদের প্রত্যেকেই উচিত যে অন্ততপক্ষে এই সমস্যা থেকে বেরিয়ে আসা, অযথা উত্তেজিত না হওয়া, অযথা চিন্তাভাবনা করে নিজেকে ভারাক্রান্ত করে নিজে অসুস্থ হয়ে পড়বার মধ্যে কোনো রকম কোনো বুদ্ধিমত্তা পরিচয় নয়। অতএব আজকে এই পর্যন্ত আমি রাখছি। পরবর্তী এপিসোডে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকুন এবং পাশের লোককেও ভালো রাখুন। নমস্কার।